বাংলাদেশে আর বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেল আই দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য, সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনার জন্য। আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার বাবা আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মাসুকুর রহমান এবং আমার ডানে রয়েছেন বাংলাদেশ জাকির পার্টির মহাসচিব শামীম হায়দার। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় নির্বাচন নিয়ে কি অনিশ্চয়তা বাড়ছে না অনিশ্চয়তা কমছে? মিস্টার মাসুকুর রহমান। ধন্যবাদ আপনাকে। সম্মানিত আলোচককে দেখেন, এ বিষয়ে আপনি প্রথম থেকেই সন্দেহ সংশয়ের কথা বলেছেন। আপনি কি দিয়ে শুরু করতে চাই? আমরা তো আপনাদের কথা শুনতে চাই। আপনি এটা করেছেন এবং এইটা তো ইলেকশনে থাকার কথা না। ইলেকশন যদি 14, 18, 24-এর মতো হয় কিংবা এরশাদের সময় 86 সনের মতো হয়, অত তারিখ ইলেকশন হয়েছে। ভালো হবে কি মন্দ হবে না সেটা নিয়ে কথা ছিল, কিন্তু এমনটি হওয়ার কথা ছিল না। একটা মানুষের মধ্যে সন্দেহ সংশয়। তা আমি মনে করি, দেখেন আমি বারবার বলেছি, একটা অনির্বাচিত সরকারের চেয়ে একটা নির্বাচিত সরকার দেশ জাতি জনগণের জন্য, দেশের মানুষের ব্যবসা বাণিজ্যের জন্য, একটা রাষ্ট্রের স্থিতিশীল পর্যায়ে আসার জন্য এটা মঙ্গলজনক। সেটা একটা বিএনপির গণতান্ত্রিক দল এবং আমি সেই গণতান্ত্রিক দলের একজন সাধারণ কর্মী হিসাবে, যারা আমাদের মতো যারা দীর্ঘদিন গণতন্ত্রের জন্য আন্দোলন সংগ্রাম করেছে, সেই অবশ্যই আমারও চাওয়া নির্বাচন হওয়া উচিত এবং আমি প্রত্যাশা করি। তবে আমি এখানেও বলেছি, বলছেন হওয়া উচিত তো সবাই বলছে। আপনি আমাকে উদাহরণ হিসেবে টেনেছেন। আমি তো, আমার তো মনে হয় ব্যক্তি হিসেবে কেউ বাংলাদেশে এত বেশি নির্বাচনের কথা বলেনি। নির্বাচন হওয়া উচিত, নির্বাচনের পক্ষে। নির্বাচনের বাট আমার প্রশ্ন হচ্ছে যে অনিশ্চয়তাটা কি কম বেশি সকলের অনেকের মধ্যেই ছিল, সেটা বাড়ছে না কমছে? অনিশ্চয়তা একটু 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 বেড়েছে বলে আমার মনে হয়। যদিও নির্বাচন কমিশন ঘোষণা করেছে ডিসেম্বরের প্রথম সপ্তাহে, দ্বিতীয় সপ্তাহে তফসিল ঘোষণা হবে। এদেশের ইতিহাসে মনোনয়ন তফসিল ঘোষণা, মনোনয়ন দাখিলের পরও নিকট বর্তমানে আপনার স্মরণ করে দিতে চাই, 2007 সালে নির্বাচন বন্ধ হয়েছিল, যখন ক্যাম্পিংরত অবস্থায় ভোট চাইতেছিল সারা বাংলাদেশের যারা প্রার্থী, একাধিক কয়েক হাজার প্রার্থী, সেটা বন্ধ হয়েছে। এই উদাহরণও দেশে রয়েছে। চিফ ইলেকশন কমিশনার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানের কাছে সময় চেয়েছেন তফসিল ঘোষণা নিয়ে কথা বলবেন। আমি মনে করি উনি সময় পাবেন, কথা বলবেন, তফসিল এটা ঘোষণা হবে। তারপরও ওই যে একটা সন্দেহ থেকেই যায়, সেটা মানুষের মন থেকে দূর হয়নি। এমনটি হওয়ার কথা ছিল না, কারণ মানুষ দীর্ঘ 15.5 বছর এদেশের গণতান্ত্রিককামী রাজনৈতিক দলগুলো এবং তাদেরকে ঘিরে যে জনগোষ্ঠী রয়েছে, তারা এই ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য এটা গণতান্ত্রিক সরকার ব্যবস্থা সত্যিকার অর্থে জনগণের প্রতিনিধিত্ব করে, সেই সরকারের প্রত্যাশায় আন্দোলন সংগ্রাম করতে গিয়ে জানমালের অনেক ক্ষতি হয়েছে। যে পরিবার থেকে যিনি মারা গিয়েছেন বা নিহত হয়েছেন কিংবা শহীদ হয়েছেন, সেই পরিবারে বোঝে তার কি ক্ষতি হয়েছে। দেখুন, আমার উদাহরণ টেনে বলতে হয়, এরশাদ বিরোধী আন্দোলন সংগ্রামে 9 বছর আমি সম্মুখ সারির একজন কর্মী ছিলাম। সেখানে অকালে যিনি শাহাদাত বরণ করেছেন, তপ্ত বুলেটের সামনে দাঁড়িয়েছেন, আসছে একজন অতিরিক্ত সচিব, তিনি সেই স্মৃতি করতেছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে কারা কারা মারা গেল সেই কথা। আমি নাম না বললেও আমি দেখেছি এমন মারা গিয়েছে তার স্ত্রী কিংবা এরশাদের সময়
গুলিতে পঙ্গুত্ব জীবনযাপন করছেন। দল ক্ষমতায় আসার পর সুচিকিৎসার জন্য মন্ত্রীর বাসায় দোতলা থেকে কাঁদতে কাঁদতে নেমেছে, সহযোগিতা পায়নি। এই অর্থে বললাম, এই 15.5 বছর আমরা যাদেরকে হারিয়েছি, আমাদের পাশ থেকে যারা গুম হয়েছে, অন্তত পক্ষে যে আকাঙ্ক্ষা নিয়ে তারা জীবনের মায়া ত্যাগ করে বুলেটের মুখোমুখি হয়েছে, তাদের আত্মার শান্তির জন্য হলো আবার যাতে 14, 18, 24-এর মতো একটা নির্বাচন না হলে অন্তত পক্ষে নিজেকে সান্ত্বনা দিতে পারবে। আমার স্বামী মারা গেছে, আমার সন্তান মারা গিয়েছে, এরকমই একটা দেশের প্রত্যাশায় সেটা হয়নি। যেমনটি স্বাধীনতার যুদ্ধে যে আকাঙ্ক্ষা নিয়ে মানুষ যুদ্ধ করেছিল, প্রিয়জনকে রেখে যুদ্ধের মাঠ ফিরে আসতে পারবে কিনা, আমরা 54 বছর বয়সেও আমরা সেই কাঙ্ক্ষিত দেশ প্রতিষ্ঠা করতে পারি। শামীম হায়দার, আমার প্রশ্ন যেটা ছিল যে নির্বাচনকে ঘিরে অনিশ্চয়তা বাড়ছে না কমছে? ধন্যবাদ আপনাকে, চ্যানেলের দর্শক শ্রোতাদেরকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসলে নির্বাচন নিয়ে এমনিতেই একটা সন্দেহ, অবিশ্বাস জনমনে ছিল, বিভিন্ন মহলে ছিল। এই জন্য বারবার প্রধান উপদেষ্টাকে বলতে হয়েছে নির্বাচন যথাসময়ে হবে, ফেব্রুয়ারিতে ইলেকশন হবে এবং ডিসেম্বরের প্রথম সপ্তাহেই তফসিল ঘোষণা হবে। উপদেষ্টাদের মধ্যে অনেকে এই ব্যাপারটাকে বারবার পুনর্ব্যক্ত করেছেন, জনগণকে আশ্বস্ত করতে চেয়েছেন, দেশবাসীকে আশ্বস্ত করতে চেয়েছেন। কিন্তু অনাকাঙ্ক্ষিতভাবে দেশের দৃশ্যমান রাজনৈতিক দলগুলোর মধ্যে যিনি জাতীয় নেতা, কয়েকবারের নির্বাচিত প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, তিনি যখন হঠাৎ করে অসুস্থ হয়ে গেলেন, অবস্থা সংকটাপন্ন এখনও, স্বাভাবিকভাবেই দেশের শুধু বিএনপি না, সকল রাজনৈতিক দল উদ্বেগ উৎকণ্ঠায় আছে। এরকম একটা পরিস্থিতিতে জাকের পার্টিও এ থেকে দূরে না, আমরাও আমাদের উদ্বেগ উৎকণ্ঠা, জাকের পার্টির চেয়ারম্যান মোস্তফা আমির ফয়সাল সাহেবের উদ্বেগ উৎকণ্ঠা আমরা প্রকাশ করেছি, আমরা একাধিক দিন দেখতে গিয়েছি। সবচেয়ে লক্ষণীয় বিষয় হলো যে বেগম খালেদা জিয়ার অসুস্থতাকে কেন্দ্র করে তিনি যে বিএনপির চেয়ারপারসন না, দেশের একজন জাতীয় নেতা, সেটা কিন্তু গত 12 দিনের সকল রাজনৈতিক দল, জনসাধারণ, বিভিন্ন মহল, শুধু তাই না, দেশের বাইরে থেকে বিভিন্ন দেশের সরকার প্রধান বা বিভিন্ন আন্তর্জাতিক মহল উদ্বেগ উৎকণ্ঠা প্রকাশ করেছেন। তাহলে ব্যাপারটি দাঁড়াচ্ছে এই যে সাধারণ জনমনে একটা পারসেপশন তৈরি হয়েছে যে তাদের দৃষ্টিতে যে বড় দল বিএনপি, সেখানে যদি সেই দলের প্রধান অসুস্থ হয়ে যান, আমরা অসুস্থতাই বলবো, বাকি জিনিসগুলো বলতে চাচ্ছি না, আমরা ভালোটা চাই, যদি অসুস্থ হয়ে যায়, আল্লাহ না করুন একটা কিছু হয়, তাহলে নির্বাচন কি হবে? এই প্রশ্নটা সকল জায়গায় আছে। আর আমরা যদি রাষ্ট্রের দিক থেকে দেখি, তার আগে বিএনপির কার্যক্রমে আমরা একটু বিশ্লেষণ করতে পারি। আমরা গত কয়েকদিন হঠাৎ করে দেখলাম বিএনপির যারা কেন্দ্রীয় নেতা আছেন, মহাসচিব থেকে শুরু করে বাকিদের নাম আমি উচ্চারণ করলাম না, সবাই যারা দায়িত্বশীলরা আছেন নিজের জেলাতে তারা গিয়েছেন, নির্বাচনী প্রচার অভিযান, প্রচার কর্মকাণ্ড তারা করছেন। এর সাথে বিএনপির সম্মানিত মহাসচিব তিনি 36টি আসনে কারা কারা, যেগুলো আগে ঘোষণা হয়নি, সেগুলো তিনি ঘোষণা করলেন। অর্থাৎ একটা দেখানোর চেষ্টা যে সব কিছু স্বাভাবিক হোক। বেগম খালেদা জিয়ার যে বর্তমান পরিস্থিতি, সেটাকে নিয়ে সবাই যেন স্থবির হয়ে না যায়, তাদের দৃষ্টিকোণ থেকে আমরা এটাই মনে করছি। তো যাই হোক, আমরা চাই যে সব কিছুই ভালো মতো হোক। আর নির্বাচন নিয়ে যে অনিশ্চয়তা বা শঙ্কা, সন্দেহ, অবিশ্বাস, এটা দূর করার দায়িত্ব নির্বাচন কমিশনের স্পেশালি, একই সাথে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপরেও বর্তায়। আমরা আশা করব যে সত্যিকার অর্থে রাজনৈতিক স্থিতিশীলতা
সুনিশ্চিত করার জন্য এবং এখন বিরাজমান যে পরিস্থিতি, একটা সন্দেহ, অবিশ্বাস, শঙ্কা, এটাকে দূর করে একটা সুস্থ স্বাভাবিক নির্বাচনী পরিবেশ ফিরিয়ে আনা এবং জনগণকে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তার যথাযথ বাস্তবায়ন করা নির্বাচন কমিশন এবং অন্তর্বর্তীকালীন সরকারের উপরই বর্তায়। কিন্তু সেটা তো আপনারা দেখছেন, কিন্তু সামগ্রিক পরিবেশ পরিস্থিতি কি সেটা বলছে? দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি, আপনি লক্ষ্য করেছেন যে 8টি ইসলামিক দল জামাত সহ তারা আবার বলছে তাদের কিছু কিছু দাবি আছে, সেগুলো পূরণ না হলে নির্বাচনে তারা অংশ নেবেন কিনা সেই প্রশ্ন তারা এখন আকার ইঙ্গিত রাখবার চেষ্টা করছেন। এনসিপির একটা ভূমিকা আছে জুলাই চার্টার নিয়ে। সব মিলিয়ে কি মনে হচ্ছে যে একটা উৎসব মুখর বা ইতিহাসের সেরা নির্বাচন না হোক, নিদেন পক্ষে একটা ভালো নির্বাচন করা সম্ভব হবে কিনা? দেখেন, অন্যদিকে আওয়ামী লীগ তারা হয়তো সামগ্রিক পরিস্থিতির কারণে এখনো নির্বাচনের আমেজটা এখনো দেখা যাচ্ছে না বলে, সেই আবহটা তৈরি হলে তারা কোন রূপে আবির্ভূত হবে সেটাও তো এখন পর্যন্ত অনিশ্চিত, কারণ তাদেরকে বাইরে রেখে যখন আপনি নির্বাচন করছেন। দেখেন, যেখানে সমস্যা সেখানেই সম্ভাবনা। আপনার সংকটটা যত গভীর হবে, আপনি যদি এই সংকটকে সকলকে নিয়ে সবচাইতে বেশি মতামতকে আপনার সাথে নিয়ে আন্তরিকভাবে দূরদর্শিতার সাথে এবং সকলকে এই সংকটের সাথে আপনি যদি একাত্ম করতে পারেন, তাহলে যত বড় সংকট হোক তার চাইতে অধিক সফল সমাধান আপনি পাবেন। আমি আবারও বলবো যে নির্বাচনের দলগুলিকে আনা, রাজনৈতিক দলগুলি যার যার অবস্থান থেকে আপনার কাছে দাবি করবে, এটি স্বাভাবিক। 8 দল বলেন, যে কোনো দলই বলেন, তারা তাদের রাজনৈতিক সুবিধা, তাদের দলীয় সুবিধা, এই বিষয়গুলিকে মাথায় রেখে আপনাকে রাজনীতির ভাষায় কথা বলবে, রাজনীতির ভাষায় দাবি তুলবে। কিন্তু এই দাবি, এটার যে অন্তর্নিহিত তাৎপর্য, এটা যেমন আপনি বুঝবেন, আমিও বুঝবো, সরকারও বুঝবে। এই জিনিসটাকে বুঝতে পেরে এই সংকটটাকে হ্যান্ডেল করা, এই সংকটটাকে সুন্দরভাবে এটাকে কিভাবে আপনি নিউট্রালাইজ করতে পারেন, সেটার উপরেই সরকারের দক্ষতা। এবং জনগণ তো এই জন্যই সরকারের উপরে তাকিয়ে আছে। জনগণ তো এই সরকারকে সরকারের উপর আস্থা রেখেছে। আস্থা রাখার পরবর্তীতেই তো অন্তর্বর্তীকালীন সরকার গঠন হলো। রাষ্ট্রের প্রজাতন্ত্রের মূল মালিক হচ্ছেন জনগণ। জনগণ তো আর সরাসরি এখানে মালিক হতে পারেন না। তাদের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধিগণ তাদের হয়ে প্রজাতন্ত্রে কথা বলেন। রাজনৈতিক দলগুলি আপনাকে অনেক কিছুই বলবেন নির্বাচন সামনে রেখে, এটাই স্বাভাবিক। এই জিনিসগুলিকে আপনি কিভাবে সমন্বয় করবেন এবং একই সাথে অপর যে রাজনৈতিক দলগুলি আছে তাদের কাছে আপনি এটা কিভাবে শেয়ার করবেন, সমস্ত কিছু আমি একদম সিনসিয়ারলি বলবো যে যদি সকল মহলের আন্তরিকতা থাকে, আন্তরিকতা এবং একতাবদ্ধ শক্তি, এটার মধ্যে দিয়ে কিন্তু আমরা এই চ্যালেঞ্জটাকে উতরে যেতে পারি। বেশ, মাশিকুর রহমান। না, দেখুন, মাননীয় প্রধান উপদেষ্টা নির্বাচন বলছে ফেব্রুয়ারিতে হবে, কিন্তু সন্দেহের জায়গা হলো ওখানেই তিনি কেন বারবার বলবেন। প্রধানমন্ত্রী বা সরকার প্রধান, রাষ্ট্র প্রেসিডেন্ট যেটা বলে এটা আইনের মতোই পরিণত হয়ে যায় প্রায়। যেমন প্রধানমন্ত্রী কোথায় গেলে প্রতিশ্রুতি দিলে ওটা বাস্তবায়ন হয়, প্রেসিডেন্ট হতে হয়। তো উনি কয়েকদিন আগেও বলেছেন যে নির্বাচন ফেব্রুয়ারিতে হবে। এটাই সন্দেহের জায়গা আমার ব্যক্তিগত চিন্তা। কেন এত বলতে হবে? সরকারকে এত বারবার বলতে হবে কেন? তারা ব্যস্ত থাকবে তিনি বলেছেন শতাব্দীর শ্রেষ্ঠ নির্বাচন, সেই কাজে ব্যস্ত থাকতে হবে। সেইটা আপনাকে দেখাতে হবে, সেই পরিবেশটা দেখাতে হবে। উৎসবমুখর পরিবেশ, নির্বাচন আপনি কখনো আশা করবেন না 14, 24, 18 মতো করা, তাহলে আপনার সেই জনগণকে সেই বার্তা দিতে হবে যে উৎসবমুখর পরিবেশ, সেখানে একটা সন্দেহের জায়গা রয়েছে। তো আমার দল এবং আমরা চাই, আমি অনেকবার বলেছিলাম যে ডক্টর ইউনূস সাহেবের নেতৃত্বে দেশে সুষ্ঠু নির্বাচন হতে পারে না, করতে পারবে না।
কিন্তু এইটা বাস্তবায়ন না হোক, এটার প্রতিফলন না ঘটুক, এটাই আমি দেখতে চাই। এদেশের অনেকের একটা ভাবনা ছিল, দেখেন আমরা 24-এর পরই যখন আমরা প্রথমেই আমরা এই নির্বাচনের কথা বললাম, তখন আপনাদের পক্ষ থেকে বা অধিকাংশ পক্ষ থেকে বললো বিএনপি এত অস্থির কেন। অনেকই ধারণা ছিল। আমি অবশ্য কোথাও এটা বলিনি। না, কথা আপনাদের মানে একটা উদাহরণ দিলাম। এখানে অনেকেই প্রকাশ্যে অপ্রকাশ্যে বলেছে, সোশ্যাল মিডিয়া, এই ইলেকট্রিক মিডিয়া, প্রিন্টিং মিডিয়া বলেছে বিএনপি এত অস্থির হলো কেন, অস্থির হলো কেন। তাদের প্রত্যাশার জায়গাটা ছিল এখানে ডক্টর ইউনূস দায়িত্ব ভার নিয়েছে, ডক্টর ইউনূস এদেশকে একটা সোনার দেশে পরিণত করতে পারবেন, এদেশ এটা দুর্নীতিমুক্ত সব জায়গায়, সেইটা উনি কন্ট্রোল করতে পারবেন। জনগণের মধ্যে একটা অস্থিরতা ছিল, সেটাকে দূর করতে পারবেন। এই 24-এর 5ই আগস্টের পর থেকে এই অদ্যাবধি বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা কোথাও থেকে সেরকম বেশি প্রজেক্ট, মেগা প্রকল্প বা ওয়ার্ল্ড ব্যাংক বলেন, IFM বলেন, চীন বলেন, জাপান বলেন, কোথার থেকে সেরকম একটা হয়েছে বলে আমার জানা নেই। মানুষের এই জায়গাটার একটা বিশ্বাস ছিল উনি এটা পারবেন। মিরাক্কেলি একটা ক্যারিজম্যাটিক লিডারশিপ দিয়ে উনি ওয়ার্ল্ডে একটা এত বড় খ্যাতনামূলক হবে, আমি এটা দেখি নাই। আমার মধ্যেও ভাবনা কাজ করেছিল। তবে এখন প্রমাণ করে আমরা 3 মাসের মধ্যে নির্বাচন চেয়েছিলাম, সেটাই হওয়া দরকার ছিল, সেটাই দরকার যেটা নেপালে হয়েছে নাকি। সেখানে এই দীর্ঘতার কারণে মানুষের সন্দেহের জায়গাটা একটু বেড়েছে। যেমন ক্ষমতা আমি কোনো সময় না থাকা কাছাকাছি দেখেছি, ক্ষমতার চেয়ারে বসে ক্ষমতা ছাড়তে চায়, যেদিন বসে সেদিনই যদি চিন্তা করে যায় এই চেয়ার আমাকে যে কোনো সময় ছাড়তে হবে, একদম আরসি খালি পায়ে যাব, তাহলে মঙ্গলা ছাড়তে চাই। এই মানুষের এই নেতৃত্বের সংখ্যা বিরল, পৃথিবীতে বিরল। আর এইটা যারা করতে চেয়েছে তাদের জন্য মঙ্গলজনক কিছু বয়ে আনবে না। আমি মনে করি বর্তমান অন্তর্বর্তী সরকার, তাদের মূল দায়িত্ব ছিল ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিটেবল একটা ইলেকশন করা, এবং সেটা যদি করতে পারতো তাহলে আমি বারবার বলেছিলাম ইউনূস সাহেব শতাব্দীর পর শতাব্দী দেশের মানুষের মণিকোঠায় থাকতে পারতেন। বিভিন্ন চ্যানেলের টক শো, পেপার, পত্রিকা, বক্তৃতা, বিবৃতি দেখবেন ওনাকে নিয়ে যে কটাক্ষ বক্তব্য রাখেন, এটা কিন্তু প্রথম 1-2 মাস রাখে নাই কেউ, বরঞ্চ কেউ বললে সেটাকে সমালোচনা করেছেন। সেই জায়গার থেকে জনগণ সরে এসেছে। সুতরাং আমি মনে করি ডক্টর ইউনূস সাহেবের সেই বোধগম্য করার অনুভূতি রয়েছে, উনি করবেন, উনি সেই দিকে যাবেন। আর যদি উনি ওনার সভাসদ যদি এই ক্ষমতা আঁকড়ে রাখতে চায়, এ দেশ ও জাতির জন্য মঙ্গলজনক কিছু বয়ে আনবে না। মিস্টার শামীম হায়দার, নির্বাচনের পরিবেশ তৈরি হয়েছে কিনা, জনগণ নির্বাচনের জন্য প্রস্তুত কিনা, জনগণ তো চায়, জনগণ তো প্রস্তুত, তারা ভোট চায় কিনা, মানুষ চায়, এবং তারা নির্বাচনটাকে গত 54 বছরের ধারাবাহিকতায় দেখতে চায় না সত্যিকার অর্থে, যে জন্য ছাত্র জনতার গণ অভ্যুত্থান হলো, তারা কোন ফরম্যাটে দেখতে চায়, আমাদের রাজনৈতিক নির্বাচনী সংস্কৃতিটা কেমন হওয়া উচিত, এই মতামতটা কি নেওয়া হয়েছে? এটা কিন্তু নেওয়া উচিত। এবং একই সাথে আমাদের যারা তরুণ যুব শক্তি আছেন, তারা কিন্তু 5.5 কোটি ভোটার, এবার মূল ভোটের প্রায় তো 12.5 কোটির মতো ভোটার। 5.5 কোটি যদি তারাই হন, তাদের সাথে কোনো সভা সমিতি সেমিনার হয়েছে যে আপনাদের স্বপ্নের ভোটটা কেমন হওয়া উচিত?
কোন ধরনের নির্বাচন হলে, নির্বাচনী সংস্কৃতি কেমন হলে আপনারা খুশি হবেন, আপনারা ভোট দিতে রোমাঞ্চ ফিল করবেন, এই কথাটা কি তাদের কাছে জানতে চাওয়া হয়েছে? রাজনীতিবিদরাও জনগণের কথা বলেন এবং যারা বিভিন্ন দায়িত্বশীল মহলে আছেন তারাও জনগণের কথা বলেন। সত্যিকার অর্থে জনগণ যে কী বলতে চায় এই বিষয়টা কতটুকু এসেছে, এটা কিন্তু একটা প্রশ্ন। সেজন্য নির্বাচনটা উৎসবমুখর কারা করবেন? জনগণ। 1 টাকাও খরচ করতে হবে না। তারা যদি আপনার আমার কথা কনভিন্স হয়, তারা যদি বুঝতে পারে এই নির্বাচনটা আমাদের দরকার, এবং তারা যদি আশ্বস্ত হয় যে নির্বাচনটা আমরা চাই, আমাদের আকাঙ্ক্ষা, এখনো আমরা এই ধরনের নির্বাচন দেখি নাই। জনগণ তো সবসময় নির্বাচন চায়, বাংলাদেশের জনগণ নির্বাচন, বাংলাদেশের জনগণ নির্বাচনমুখী সবসময়, সবসময় এটাকে উৎসবের মধ্যে এনজয় করে। আমি কিন্তু বলি নাই যে জনগণ নির্বাচন, আমি কিন্তু বলি নাই। নির্বাচনের আদার স্টেক হোল্ডার যারা, পলিটিক্যাল পার্টি, সরকার বা নির্বাচন যারা করবে, তারা কতখানি প্রস্তুত তৈরি, সেটা হচ্ছে ইস্যু। এনভায়রনমেন্ট, হ্যাঁ, এটা আছে। তবে এবং আঞ্চলিক বৈশ্বিক পরিস্থিতি, অনেক কিছু এর সঙ্গে সম্পর্কিত। স্বাভাবিক। এইটা তো আপনার আমার কি বাইরে প্রকাশ করার দরকার আছে? আপনি বাইরের যত প্রেশার আসুক, রাজনৈতিক দলগুলো, অন্যান্য স্টেক হোল্ডাররা আপনার যত ধরনের প্রশ্নই তুলুক, আপনি যখন মূল দায়িত্বে আছেন, সমস্ত কিছু আপনি আনবেন, অ্যাবজর্ব করবেন, যেটা ভালো সেটা আপনি ডেলিভারি দিবেন। আমার জনগণকে তো বুঝতে দেওয়ার দরকার নাই। কিন্তু আপনার সাথে আমি একটু যোগ করব যে জনগণ সবসময় ভোট চায়। ওকে, আজকের যে পরিস্থিতি, এখানে কি জনগণকে সেভাবে উদ্দীপ্ত করা হয়েছে? তাদেরকে বলা হয়েছে? আসলে এটা কি কোনো জরিপ আছে যে আমাদের মোট ভোটারের, আমাদের জনসংখ্যার কত অংশ ভোট দিতে চাচ্ছেন? আমরা কিন্তু ভোটের পক্ষে, জাকের পার্টি ভোটের পক্ষে। ভোট তো সবাই দিতে চায়, কিন্তু ইস্যু হচ্ছে যে এই ধরনের কোনো কাজ কিন্তু আমাদের হয় না। আর ভোট হলে না ভোট দিবে, একটু কথা, 54 বছরে যা হচ্ছে সেটাই কিন্তু আপনি দেখেন। জিল্লুর ভাই, আপনি একটা আসনে একজনকে প্রার্থী দিল, বড় একটা দল, আমি কোনো দলের নাম বলছি না, জনগণ ধরুন সে পাশ করবে, তাহলে এই নির্বাচনের প্রয়োজন নাই। যেটা করতে হবে একদম স্পষ্টভাবে আমরা বলছি যে আপনারা জনগণের কাছে যান না। তারা নির্বাচনের গুণগত পরিবর্তন চায়, নির্বাচনী সংস্কৃতির। আপনার রাজনীতির সাথে কোনো সম্পৃক্ততাই নেই। বড় দলগুলির অনেক ত্যাগী নেতা আছেন। মাসুক ভাই তো অনেকদিন যাবত রাজনীতি করছেন বিএনপির, তার প্রতি শ্রদ্ধার্কেই বলছি। তাদের একটা রাজনৈতিক দলের যত ত্যাগী নেতাকর্মী আছেন, যখন নির্বাচনী তফসিল ঘোষণা হয়, তখন একজন শিল্পপতি, ব্যবসায়ী, তিনি এসে কিন্তু নমিনেশন নিয়ে নেন, এবং আমরা জানি কিসের ভিত্তিতে নেন। অনেক বড় একটা অঙ্কের টাকার বিনিময়ে তিনি নিয়ে নেন। এই জিনিসটার পরিবর্তন কিন্তু জনগণ চায়। আপনি কেন আগে থেকে আপনি একটা ফোরকাস্ট করবেন যে ও জিতে যাচ্ছে? ওই নির্বাচনের কোনো রোমাঞ্চ থাকে না, কোনো উত্তেজনা থাকে না, কোনো কৌতূহল থাকে না, জনগণের ভালোবাসা থাকে না, আস্থা থাকে না। এমন একটা নির্বাচন করে দেন, নির্বাচনী সংস্কৃতিটা এমন করেন যে একজন সৎ ন্যায়নিষ্ঠ প্রার্থী, যার উপার্জন, যার আয় রোজগার বৈধ, সেই প্রার্থী যাতে, মাসুক ভাই আমি একটু শেষ করি, একটু প্লিজ, সেই প্রার্থীকে আপনি আসার ব্যবস্থা করে দেন নির্বাচনে, যাতে অনেক অল্প অর্থের বিনিময়ে তিনি নির্বাচনে প্রার্থী হতে পারেন। তার জনমত, তার গ্রহণযোগ্যতা যাতে পরীক্ষিত হয়, জাস্টিফাইড হয়, আপনি তাকে নির্বাচনের ব্যবস্থা করে দেন। সে একই তো জিনিস, নির্বাচন জনগণ চাইবেই, আমরা চাই, কিন্তু সেই একই জিনিস করেন, তাইলে অন্যান্য রাজনৈতিক দলগুলির যে বছরব্যাপী 10 বছর, 20 বছর, 30 বছরের যে পরিশ্রম, সেটা মূল্যহীন হয়ে যায় যখন ওই যে 54 বছরের ধারাবাহিকতা যে নির্বাচনগুলি হয়। তাহলে সেই নির্বাচনের যৌক্তিকতা কতটুকু, সেই নির্বাচনের সফলতা কতটুকু, আর জনগণেরই ভালোবাসা সেখানে কতটুকু থাকে, উৎসবমুখর পরিবেশই বা কতটুকু আসবে? আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা বাদই দিলাম, শুধু আপনি জনগণের এই বিষয়টি দেখেন। যারা নতুন ভোটার, 5.5 কোটি তরুণ ভোটার, তাদেরকে দেখেন। আমি জিল্লুর ভাই যে প্রশ্নটা করেছিলেন, যে এবং ওনার একটা ব্যক্তিগত চ্যানেল আছে, আমি সবসময় দেখি, অন্য কোথাও টকশোতে গেলে আমি ওটা দেখি উনি কি বললেন। ওনার কথাটা হলো, যদি নির্বাচন হলে তাহলে পরবর্তীটা কি? এখানে একটা কথা, আপনার এখানে আসার আগে দাঁড়িয়ে কথা বলতেছিলাম আপনাদের একজন কর্মকর্তার সাথে, উনি একটা বিশ্লেষণ, যদি ইলেকশন ধরেন সাধারণত 73 থেকে এই পর্যন্ত 60 ±
ভোট কাস্ট হয়েছে, 40% ভোট দেয় না। এই জায়গায় আসেন, ধরেন নির্বাচন হলো, 60% ভোট কাস্ট হলে এখানে আওয়ামী লীগ কত, বিএনপি কত, জামাত কত, আগে এই জায়গায় আসেন আপনি। ইয়াং ভোটাররা কি করবে? আর ভাই এখনো বাংলাদেশে মুরব্বীরা যেদিক যায় ইয়াং সেদিক যায়, আপনি স্বামী যেখানে যায় স্ত্রীও সেখানে যায়। সঠিক না, তা সব সঠিক না, সঠিক না মাসুক ভাই, আমি বলি শুনেন, এখন এই জায়গায় আসেন। সঠিক না, আমার তাদের কথা হলো, অবমূল্যায়ন করতে এই পারেন না, ব্যাখ্যাটা তারা আমার নতুন জন্য, এই বাংলাদেশ ব্যাখ্যাটা আনবে। আমার জন্য করা কঠিন। সেখানে ধরেন আওয়ামী লীগ এখন কত পার্সেন্ট? আওয়ামী লীগে 10,000 লোক পালিয়ে গেছে, এর বেশি তো না। 10,000 গেছে না, গেছে বলেন 10,000 গেছে? জানি না আমি figure টা, না না, so দেশের আমি- বাইরে, আর তো সব দেশেই রয়েছে নাকি। আওয়ামী লীগ তো 10,000 লোক করে না। সেখানে ধরেন আওয়ামী লীগ যদি 30%, আমি আওয়ামী লীগ করি না, আমি কমভাবেই দেখি, আবার কেউ বলবে 35, কেউ বলবে 40, আবার 30 যদি ধরেন, 60-এর থেকে 30 বাদ দেন, থাকে কত? 60-এর থেকে 30 বাদ গেলে 30%। কি আমি বুঝতে পারছি? আচ্ছা, এই 30% যদি ভোটে অংশগ্রহণ না করে, খেয়াল করেন, সেখানে উৎসব সেই আইনগতভাবে শেখ হাসিনা একাধিকবার বলছে ভোট 200 ভোট, এই যে আরাফাত 2,000 ভোট পাইলো সে, ওটার নির্বাচন হয়তো সংবিধানে সুস্পষ্ট আছে নির্বাচন হতে হবে, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ, হলো না। আমি আছি ওই জায়গায়। আমি বলি ধরেন এখানে এটা হইলো, কিছু জামাতের আছে, কিছু প্রার্থী আমাদের দলের বা আপনার দলের বা আর এক দলের নমিশন পায় নাই, অনেক অখুশি, যাবে না সেখানে, তো লাভ হলো কি? আমি আছি ওই জায়গায়, আমি কিছু পেলাম না, আমি কিছু পাই নাই, কিন্তু আমার দল ক্ষমতা আছে, এটা আমার একটা সান্ত্বনা। আমি আছি এই জায়গায়, আমি বলি আমি কিছু পেলাম না, কিন্তু আমার দেশটা তো অন্তত নির্বাচন, বাংলাদেশের নির্বাচনটা একটা জায়গায় আসছে, একটা নির্বাচন তো জায়গায় আসছে, সেখানে আমি কিছু পেলাম না, বাট দেশে তো একটা সবুজ বিপ্লব হয়েছে, একটা শিল্প বিপ্লব হয়েছে, 54 বছর পাই নাই, মুক্তিযুদ্ধ অনেক দুঃখ করে বলে কিছু না পেলাম, পঙ্গুত্ব জীবনযাপন করে ওই জায়গায় যদি আসো, সেটা একটু বড় পাওনা আমি মনে করি। ত্যাগ তো সেই জন্যই করে, তো সেটা কেমনে সেটা হবে বলে আমার মনে হয় না। এই নির্বাচন ওরকম জাঁকজমকপূর্ণ উৎসবমুখর হবে বলে আমার মনে হয় না। আমি কি বুঝতে পারছি বিষয়টা? আচ্ছা, এখন আমি যেটা বলি, তবে ইউনূস সাহেব উনি পারতেন শতাব্দীর শ্রেষ্ঠ নির্বাচন করতে, সেটা হবে না, সেটা দিন যত যাবে দিনের সে রেজাল্ট ওই খারাপই হবে। জি, মাসুক ভাই যে কথা বললেন, তাতে তো বিরাজমান পরিস্থিতিতে জনগণ আরও ভীত সন্ত্রস্ত হয়ে যাবে, কারণ উনি একটি অন্যতম প্রধান দলের একেবারে বলা যায় না আমি যে আপনাকে প্রথম- বুঝাতে পারছি না, আমি বুঝাই, শোনেন, শোনেন, আমরা মাসুক ভাই, এই 15.5 বছর বলছি আওয়ামী লীগকে, এদেশে বিএনপিকে বাদ দিয়ে নির্বাচন হয়, সেটা ওই ক্যারিডেবল বা এই নিরপেক্ষ নির্বাচন হয়, ঠিক আওয়ামী লীগের বাদ দিয়েও তাই, যেটা বাস রিয়েলিটি। আপনাকে এটা বলতে হবে তো ভাই, আপনার জাকের পার্টি কত পার্সেন্ট? ধরেন আমরা জাকের পার্টিকে বাদ দিয়ে আমি নির্বাচন করলাম, আমাকে ভাবতে হবে তাকে করতে দিলাম না, আওয়ামী লীগকে বাদ দিয়ে আপনি করতেছি আমরা, ধরেন আওয়ামী লীগ ইলেকশন করতে পারবে না, কার্যক্রম বন্ধ। আমি বলছি এরা তো আওয়ামী লীগ নিয়ে ইলেকশন করে, এই কথা আমি বলি না, আমি বলি তো এত পার্সেন্ট তো অনুপস্থিত থাকবে। উৎসবমুখর করতে গেলে তো আপনার ঈদের জামাত করতে গেলে তো সেখানে লোক, একটা উৎসবমুখর পরিবেশ হতে লোকের গ্যাদারিং করতে হবে, সেটা কেমনে হবে? আমি হিসাবটা ওই জায়গায় বলছি। জি ক্লিয়ার। আপনারা তো প্রধান একটা দল, এটা তো আপনারা উপহার দিবেন, জনগণ আপনাদের কাছে অনেক কিছু আশা করে। তবে আমি যেটা বলতে চাই, মাসুক ভাই আপনি যেটা বললেন, এতে জনগণ আরো ভীত সন্ত্রস্ত হবে। আপনি তো একটা বড় দলের না, প্রথম সারির নেতা, না ভীত সন্ত্রস্ত যে উৎসবমুখর হবে না। তো যাই হোক, আমি সেদিকে যাচ্ছি না, আমরা যেটা চাই একটা উৎসবমুখর নির্বাচন হোক, উৎসবমুখর হোক, 24 উৎসবমুখর অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হোক। 24 উৎসবমুখর নির্বাচন হয়েছে? আপনার সেন্টারে দেখেছেন? নাই। আমি তো 24-এর কথা বলছি না, আমি বলি, 24-এ তো আমরা নির্বাচন করি নাই। না আমরা তো করিই নাই, আমরা 18 কোনটা বললাম মাসুক ভাই, আমাকে একটু সুযোগ দিবেন। সেটা হচ্ছে যে উৎসবমুখর নির্বাচন হয় না, আমরা তো চাচ্ছি উৎসবমুখর নির্বাচন হোক।
উৎসবমুখর নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে বিএনপির অনেক বড় ভূমিকা থাকতে হবে। যেহেতু আপনারা আশা আমাদের কি করছেন, করতে হবে অনেকেই বলেন? মনে করে যে নির্বাচনে আপনারা একটা বড় ধরনের সফলতা পাবেন। এই মুহূর্ত পর্যন্ত অনেকে বলে যে আপনারা একটা বড় ধরনের সফলতা পাবেন। তো স্বাভাবিকভাবেই আপনাদের কাছ থেকে তো মানুষ অনেক কিছু প্রত্যাশা করে, নির্বাচনের পরিবেশ তৈরি করে আমি দেওয়া, নির্বাচনের ফলাফল নিয়ে উৎসবমুখর নির্বাচনে বলছি না। আপনাদের তো অনেক বড় ভূমিকা থাকার কথা। আপনাদের মতো জায়গা থাকলে আমরা অনেক কিছু, অনেক দায়িত্ব নিয়ে কথা বলতাম। এখনো যে দায়িত্বহীনভাবে বলছি নট দ্যাট, কিন্তু আপনারা যেই জায়গায় আছেন, কয়েকবার আপনারা রাষ্ট্রীয় ক্ষমতায় গিয়েছেন, আপনাদের দল থেকে সরকার প্রধান হয়েছে, সেদিক থেকে আপনাদের দায়িত্ব অনেক বেশি। না শামীম ভাই, আপনি- আমি যে জায়গায় বলতেছিলাম, আমি নির্বাচনের ফলাফল নিয়ে সন্দেহ প্রকাশ করি না। আমি বলতেছিলাম যে লাউ সেই কদু করলাম। আপনি ভাবেন, আমি ভাবি আমার জীবনের এতটি বছর আমি এই কি করতে পারলাম, কি দিলাম দেশকে, আমি বলেন তো হলো কি সেটা? 24-এর এত আপনি এত লোক নিহত হলো, সে রেজাল্ট কি, ফলাফল কি আমাকে বলেন। আমি উৎসবমুখর বলতে আমি যেটা বলতে চাই, নির্বাচনী ফলাফল না। নির্বাচন হলে আমরা ক্ষমতায় যাব কি যাব না, নির্বাচনটা কতটা পার্টিসিপেটরি, আমি বুঝতে পারছি। আমি এইটাই বলতে চাই। আমি বলতে চাই নির্বাচনে, আমি বলি কতটা নির্বাচনে credible হলো। আপনার 4% পাইলেও সেটা আইনগতভাবে বাধা নাই। কেন্দ্রে আসলো না জনগণে, আপনি কি করবেন বলেন? ভোট কেন্দ্রে আসলো না, আমি বুঝাই আপনি আমাদের এমন গেছে, সেখানে একটা ভোট পায় নাই, একটা ভোট পাইছে, সেটাকে আবার করা হয়েছে, আপনার ওইটাকে বাতিল করা হয়েছে, ভোটটা ঠিক মতো হয় নাই। তো বিএনপির কোনো সেন্টার আছে, একটা ভোটও পায় না। আমি বলছি এরকম হয়েছে না দেশে, হয়েছে না এটা? আমি বললাম সেটা হইলে তাহলে আমরা তো সেই জায়গায় আসতে পারলাম না। সেই জায়গায় আসার জন্য ইউনূস সাহেবের একটা ভূমিকা ছিল সব কিছুর ঊর্ধ্বে। এই যে আপনি বেগম খালেদা জিয়ার কথা বললেন না, এটা জাতীয় প্রতীকে পরিণত হয়েছে। এটা ওনার সৌভাগ্য, ভাগ্য, আল্লাহ কপালে লেগেছে। আমি 47 থেকে এই পর্যন্ত যত নেতা আপনি বলেন, শেরে বাংলা কে ফজলুল হক, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, ভাসানী, শেখ মুজিবুর রহমান, জিয়াউর রহমান, শেখ হাসিনা, বেগম খালেদা জিয়া, উপমহাদেশের গান্ধী, কোনো সরকার প্রধান রাষ্ট্রপ্রধান ছিল না, সুভাষ বসু সরকার প্রধান রাষ্ট্রপ্রধান ছিল না, অবিসম্বদ্ধ নেতায় পরিণত হয়েছে না? আততায়ীর হাতে নিহত হয়েছে না গান্ধী, হয়েছে না? আচ্ছা, শেখ মুজিব অবিসম্বদ্ধ নেতা ছিলেন না ক্ষমতার চেয়ারে বসার আগে? আপনি দেখবেন মাহমুদুর রহমান আমার দেশে একটা লেখা লিখেছিল উপরে, আমি প্রতিটা লাইন পড়লাম, দেখলাম উনি কিসের বায়াসড হয়ে বা কোন দিকে লেখলেন, অ্যানালাইসিস করার চেষ্টা করলাম। উনি যথার্থই লিখেছেন। সেখানে উনি বলছেন এক জায়গায় শেখ মুজিব আকাশচুম্বী জনপ্রিয়তা নেতা পরিণত হয়েছেন, ক্ষমতার চেয়ারে বসে সেটা ধাপাস করে নেমেছেন, তারপর একটা অকারেন্সে উনি নিহত হলেন। আচ্ছা, এটা তো বেগম খালেদা জিয়া হতে পারত, কথা এর মতো পারতো না? এটা ওনার তো সেই সৌভাগ্য হয় নাই শেখ মুজিবের। জিয়াউর রহমানের জানাজা আমি তখন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, আমি ঢাকায় আমি দেখেছি কত লোক। আচ্ছা, বেগম খালেদা দ্বীপজল একজন খলনায়ক, সেও একটা বিবৃতি দিছে। আর আপনি তো ব্যাখ্যা করলেন সবাই, সরকার প্রধান, রাষ্ট্রপ্রধান, উনি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। হ্যাঁ, আমি এখানে আসার আমি ভাবছি ঝিলুবাইটাকে নিয়ে আমাকে খুব জিজ্ঞাসা করবেন। ওনার পালসটা, এই টিমের যে প্রধান শাহাবুদ্দিন তালুকদার, ওনাকেও আমি দেখাই, ওনার পালসটা মেশিনে দিলে 78 পর্যন্ত ওঠে, 78 পর্যন্ত মেশিন, উনি এটাকে অ্যাবজর্ব করতে পারে। হ্যাঁ, তো ডাক্তার ওনাকে বিদেশে নেওয়া, যে যা বলুক, চীনের স্পেশালিস্ট এবং এই আইসিইউর ওয়ার্ল্ডের শ্রেষ্ঠ আপনি বিশেষজ্ঞ, তিনিও আসছেন, বল হ্যাঁ নেওয়া যাবেন। হয়তো আল্লাহ বিরাক্কালি দিলে উনি ফিরে আসতে পারেন সুস্থ হইয়া, আবার মারাও যেতে পারতেন। আমি একটা জায়গায় বলতে চাই, এরকম তো হতেই পারে, কিন্তু অনেকের সৌভাগ্যে এই যে সরকার প্রধান, রাষ্ট্রপ্রধান, আপনার ইমার্জেন্সি ক্যাবিনেট ডেকে ওনার প্রতি শ্রদ্ধা নিবেদন, এই সৌভাগ্যটা ওনার হয়েছে, এইটা হয়েছে। আমি ওই জায়গায় বলতে চাই। এখন আমার এটা হলো এখানে যে নির্বাচনটা এরকম হোক যে এইটা নিয়ে আর ভবিষ্যতে
কোনো প্রশ্ন না ওঠে। এই 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 আগামী আগামী নির্বাচন নিয়ে আমার জন্য রাজপথে নামতে না হয়, আমি না বলে আমার সন্তান নামতে না হয়, আমার মেয়ের নামতে না হয়, আমার মেয়েকে যেন বলতে হয় না পানি লাগবে পানি লাগবে। আমি কি বুঝতে পারছি? অথবা এই নির্বাচনের বিপক্ষে 6 মাস 1 বছর আন্দোলন সংগ্রাম হচ্ছে, জ্বালাও পুরা হচ্ছে। আপনি এই 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 73 থেকে এই পর্যন্ত এই নির্বাচনকে কেন্দ্র করে সম্পত্তি কত হাজার কোটি টাকা সম্পত্তি বিনষ্ট লস আমরা ক্ষতি করেছি। এরশাদের সময় গাড়ির নেম প্লেট পাল্টাইছে, আমরা গাড়ি পড়তাম। এখন বুঝি জীবনে এটা কত ভুল করছি। সম্পদের কার সম্পদের সব ওই সম্পদের মালিক আমি করছি, ভাঙছি। আপনার ট্রেজারিতে ঢিল মারা যায় না। ট্রেজারির ভিতরে যদি প্রতি জেলায় একটা সরকারি সম্পত্তি থাকে, সেখানে যদি আপনাকে মেরে রেখে দেয়, তখন এসপি বলে এটা মামলার আপনি আইনের আশ্রয় নিতে পারবেন না। সেই ট্রেজারি তো হামলা করেছি আমরা। আমি বলতেছি এখানে এই যে করলাম, কেন আমরা 54 বছরে এই জায়গায় ফিরে আসতে পারলাম না? জি, আমরা দুর্নীতি জিরো টলারেন্স আসতে পারছি আমরা? দুর্নীতি হচ্ছে না। সব কথার শেষ কথা হচ্ছে, একটি নির্বাচিত রাজনৈতিক সরকারের কোনো বিকল্প নেই। নির্বাচন নিয়ে এত এত কথা, এত শঙ্কা, এত সন্দেহ, এত অবিশ্বাস, এটা থাকার কথা ছিল না। আমরা যেটা চাই এগুলার অবসান হোক। সুন্দর সরল সহজ জীবন আবার সবাই আমরা ফিরে যাই। সকলের কর্মসংস্থান হোক, সত্যিকারের কল্যাণধর্মী রাজনীতি দেশে চালু হোক, সকলের মতামতের ভিত্তিতে সুন্দর একটা বাংলাদেশ হোক, রাজনৈতিক মতামত স্বাধীনভাবে যাতে সবাই প্রকাশ করতে পারে সেই সুবাতাস তৈরি হোক। এবং সবচেয়ে জরুরি যেটা, বিশ্ববিদ্যালয়গুলিতে, কলেজগুলিতে এবং স্কুলে যদি বলেন, আমাদের যারা অমিত সম্ভাবনা, যারা আগামীতে বাংলাদেশকে নেতৃত্ব দিবেন, বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন, তাদের মধ্যে চলমান রাজনীতি নিয়ে এবং এক শ্রেণীর রাজনৈতিকদের উপরে তাদের যে আস্থাহীনতা তৈরি হয়েছে তার অবসান হোক। রাজনীতিতে মেধাবীদের বেশি বেশি অংশগ্রহণ সুনিশ্চিত হোক। আমি আবারও জোর দিয়ে বলছি, বিদ্যমান যে নির্বাচনী সংস্কৃতি, নির্বাচনী কালচার, তার সত্যিকার অর্থেই দৃশ্যমান সংস্কার হোক। ভালো ভালো মানুষগুলো যারা দেশ নিয়ে ভাবেন, যারা জনগণের সেবা করতে চান, জনগণের সেবায় যারা নিজেদেরকে উৎসর্গ করতে চান, এই ধরনের অমিত সম্ভাবনাময়, দেশপ্রেমিক, মেধাবী, ডাইনামিক, দূরদর্শী, সততা ন্যায়নিষ্ঠতায় ভরপুর মানুষের অভাব নাই। সেই মানুষগুলো যারা স্বপ্ন দেখেন, স্বপ্ন বাস্তবায়ন করতে ভালোবাসেন, তাদেরকে সুযোগ দেওয়া হোক, তাদেরকে পরীক্ষিত করা হোক, তাদেরকে আমি বলবো যে মাইক্রোস্কোপিক যে বিচার বিশ্লেষণ, তার অতসী কাচের নিচে তাদেরকে দেওয়া হোক, যাতে করে বাংলাদেশ এগিয়ে যায়। জাকের পার্টি এইটাই চায়। আপনারা কি ইলেকশনে মনোনয়ন বা এগুলো শেষ করেছেন? আমাদের মনোনয়ন চূড়ান্ত প্রায় বলতে পারেন। অ্যালায়েন্স কারোর সঙ্গে জোটবদ্ধ হচ্ছে? অ্যালায়েন্স তো আসলে পরিবেশ পরিস্থিতির উপরে ডিপেন্ড করে নির্বাচনটা কেমন হবে। কি নানা দলের তো নানা, আমরা এই পর্যন্ত 36 বছরে কোনো নির্বাচনী অ্যালায়েন্স আমাদের হয় নাই, এবার হবে না। নট দ্যাট, যদি সত্যিকার অর্থে দেশ এবং জাতির প্রশ্নে যদি প্রয়োজন হয়, জাকের পার্টির সক্রিয় বিবেচনায় অ্যালায়েন্সের বিষয়। আমি জিলুর ভাই সাহেব যেগুলো হোক বলেছেন, এই হোকের সাথে সবাই চায়, কে না চায়? আমি আজ অন্য জায়গায় দেখেন, আমি 15.5 বছর সচিবালয়ে যাওয়ার সৌভাগ্য আমার হয়নি। আমি একজন জয়েন্ট সেক্রেটারি, তার কোলন ক্যান্সার হয়েছে, নাম বললাম না। আমার জানা ছিল না সরকারি কর্মকর্তার পাসপোর্ট রিনিউ করতে হলে এনওসি লাগে, দিচ্ছে না। সচিব বলে ফ্যাসিস্ট, আমি হ্যাঁ ফ্যাসিস্ট। 18 ডিসেম্বর তাকে দিতে হবে, এটা মানবিক কারণে, আপনার হতে পারে। বলছে আমি দিব, আমাকে আমার দিক তাকাই বলেন। ওখানে গিয়ে দেখি বিশাল বড় একটা বিল্ডিং হয়েছে,
ওই মসজিদ পাশে একটা মসজিদ আছে, ওই মসজিদে আমি নামাজ পড়েছি, হয়েছে, যাওয়ার সৌভাগ্য হয়নি। 5 তারিখের পর পারতপক্ষে অফিস আদালতে আমার যাওয়া হয়নি। আমার জেলাও, আমার উপজেলাও আমি ইচ্ছে করে যাইনি। আজকে বিআরটিএর চেয়ারম্যান এডিশনাল সেক্রেটারি পদ, আমরা ওনাকে ফোন করে আমি গিয়েছি, দেখেন ওনার নাম মমতাজ, 15 ব্যাচের, ওনার ব্যাচের একজন সচিব, আমার খুব কাছের ছেলে। উনি কথার প্রসঙ্গ, আমার সাথে কখনো পরিচয় নাই, উনি বলছে আমার এই হাত, আমি হাত দিয়ে কখন হারাম টাচ করি নাই। বলছে আমি রাজনীতি করি না। বলছে আমার দাদি না মার কথা বলো, দাদি যে 2টা জিনিস নিষেধ করেছে, মোটরসাইকেল না চালানো আর রাজনীতি না করা। তো বলে আপনার ব্যাচের তো ভদ্র মহিলা বিদ্যুৎ সচিব, বলছে আমার আপন বোন, বলছে ও হইল এক, ওই ব্যাচের অ্যাডমিন ক্যাডার, আর আমি হইলাম 4, মানে উনি মাঝখানে একজন 2 অথবা 3, সে আওয়ামী লীগ তার প্রমোশন হয় নাই। ওনার সিরিয়াল 4, উনি সচিব হয় নাই, এই আমলে সচিব হয়েছে অন্যরা। বলছে আমার 2টি জায়গা দুর্নীতির আমার পোস্টিং হয়েছে, একটা পুলিশ প্রশাসনকে সোজা করা, আর একটা হলো বিআরটিএ। বলছে আমার হয় না। আপনি বলেন কি পরিবর্তন হলো বলেন? মেরিট লিস্ট বিশেষ ক্যাডার অফিসারদের যেদিন রেজাল্ট হয় ওইটাই মেরিট লিস্ট, হইল কি? আরেকজন অতিরিক্ত সচিব, মানে আমি জানি তার হচ্ছে না কেন, তার উনি বলছে আমি কোনো পলিটিক্স করি না। মামা, মানে দুঃসম্পর্কের মামা, এটা খালাতো মামা বা মামাতো মামা এরকম, সে আওয়ামী লীগ করতো, আওয়ামী লীগের এমপি মন্ত্রী ছিল, এই জন্য হচ্ছে না। কিন্তু তার আপন মামা যে বিএনপির এমপি, ওই রেফারেন্স কোনো রিপোর্টের মধ্যেও যায় না, কিছুই যায় না। কেন হবে আপনি বলেন? আমি আজকে ওখানে গিয়েছিলাম, আমি বললাম তোর হলো কি পরিবর্তনটা? তো সেই জায়গায় তো আপনি গেলেন, সেই জায়গায় তো গেলেন। আমার কারণে আমার পরিবারের কাপ্পারা যদি আপনারা শোনেন, আমি পরিবার থেকে প্রায় বিচ্ছিন্ন, জাস্টিস হয় না দুলা ভাই, বাঙালি জামাই আর্মি থেকে বাতিল, ওই জয়েন্ট সিকিউরিটি চলবেন হাসবেন্ড, এবার এই কারণ এইটা সঠিক না। উনি একটা কথা ভালো বলছেন আজকে, যে দেখেন কোনো আমলায় রাজনীতি করে না, সুবিধার জন্য যখন যেটা দরকার সেটা করে। বলছে আমি রাজনীতি করি না, আমার দাদির নিষেধ, রেজাল্টটা সে চাই। তারপরের লোক ওনার এত ভদ্রতা লাগছে যে নামটা বলতে, জিল্লুর ভাই আমি চাইলে আছি, জিল্লুর ভাই সচিব হয়েছে লিস্টে, সে বহুত নিচে, এটুও ভদ্রতার খাতিরে সে বলে না যে তার সিরিয়াল 40। তাহলে সে বলে, সে একটা লোক তার সামনে তার 2জন সাবঅর্ডিনেট আছে, তারও ডেপুটি সেক্রেটারি, বলে যে আমার এই হাত দিয়ে আমি হারাম টাচ করিনি আমার জীবনে, এটা আমি করবো না। তাহলে হলো কি? কেন হলো না বলেন আপনি? হয় তার বিএনপি করতে হবে, না জামাত করতে হবে, না এনসিপি করতে হবে। আটা তরুণদের কথা বলছেন, অবশ্যই এদেশে যাহা কিছু ভালো হয়েছে, আমি তো একসময় তরুণ ছিলাম, আমাদের অবদান। আজকে 24-এর পর তরুণরা কী করছে বলেন? আপনি এই 5 তারিখে আমার অ্যাকাউন্ট খুঁজবেন, আমি কতটুকু দুর্নীতি করেছি অ্যাকাউন্ট খুঁজলে পাবেন। আপনি তরুণরা যারা এই ধরেন যে তরুণদের আমি নাম বললাম না, আপনার সংগঠনের নাম বললাম না, তরুণদের গুলশান বাড়ি করে ফেলছে আমাকে বলতেছে আজকে। এই তরুণরা এই যে তরুণ সমাজ করবে, তারা এত ডিমোরালাইজড হয়ে গেল, বা তারা এতই হলো কেন হলো? তারা কোথায় গেছে আপনি বলেন? তারা কত অর্থ সম্পত্তির মালিক হলো? কেমনে হলো কেমনে? তাদের এপিএস 100 কোটি টাকা করে। শেখ হাসিনার 15 বছর ক্ষমতায় 400 কোটি টাকার মালিক তার চাকর হয়েছে, এটা তো কমই হয়েছে। তাহলে আমরা তো সেই পরিবর্তন করতে পারলাম না, তো হলো কি দেশে? কে করবে বলেন? ইউনূস সাহেবের, আমি আছি ওই যে ইউনূস সাহেবের ছিল এটা করা। জি, মিস্টার শামীম হায়দার, মাসুক ভাই যে কথাগুলি বললেন, সেই গভীর হতাশা, সেই হতাশায় না, আমার কোনো হতাশা নাই, একটু আমার পাওয়া না পাওয়ার কোনো নাই, বেদনা নাই। আমি কি করলাম? আমার এই শ্রম, আমি দেশটাকে সেই জায়গায় দেখতে চাই। আমি সিঙ্গাপুর দেখতে চাই না,
আমি মালয়েশিয়া দেখতে চাই না, কাছাকাছি দেখতে চাই। সেটা তো বললাম না। আমি পিএসসি নিয়ে কোনো তর্ক হবে না, সরকারের পরিবর্তন হবে, দল পরিবর্তন, এই দল ক্ষমতা ওই দল হবে। আমি ইলেকশন কমিশনের কোনো বিতর্ক দেখতে চাই না, আমি জুডিশিয়াল ডিপার্টমেন্টের কোনো বিতর্ক দেখতে চাই না। আমি এই জায়গাগুলো আমাদের গর্বের জায়গা, এই জায়গাগুলোকে আমি টাচ করতে চাই না। এইটা সব কিছু দিয়ে আমি বাইতুল মুকার ইমামকে আমি জাতির বিবেক মনে করতে চাই, আমি ওই জায়গায় দেখতে চাই। সেটা কেন পারলাম না আমরা? জি, সেটা তো সুযোগ আসছিল। আমি শুধু বলবো, আমরা গত 54 বছরে যারা গণতন্ত্রে অনেক অগ্রগামী দেশ, সঙ্গতকরণী দেশগুলোর নাম বলবো না, সেই সকল দেশে উদাহরণ আছে, দৃষ্টান্ত আছে, এমন একজন জাতীয় অভিভাবক, এমন একজন গার্জিয়ান যিনি কখনো সরকার প্রধান হন নাই, রাষ্ট্রের প্রধান হন নাই, কিন্তু তাকে কেন্দ্র করে জাতি নতুন আশায় উজ্জীবিত হয়েছে, সরকার গঠন হয়েছে। সবসময় সরকার তার মতামত পেয়েছে, তার অভিভাবকত্ব পেয়েছে, তার সাহচর্য পেয়েছে। আমি মনে করি আমাদের উচিত হবে এরকম একজন জাতীয় অভিভাবক খুঁজে নেওয়া। নিশ্চিতভাবেই আমাদের মাঝে এমন একজন জাতীয় অভিভাবক আছেন যাকে আমাদের খুঁজে নিতে হবে এবং নেওয়া উচিত, যিনি দেশকে ভালোবাসেন, দেশের মানুষকে তার দলের ঊর্ধ্বে উঠে দেশের মানুষকে তার নিজের পরিবার হিসাবে দেখেন। 18 কোটি বা 20 কোটি মানুষের যে আশা আকাঙ্ক্ষা, স্বপ্ন, হতাশা, বেদনা, দুঃখ, দুর্দশা, তার সাথে তিনি একাত্ম। তিনি হয়তো পর্দার আড়ালে আছেন। আমি মনে করি এবার আমাদের নির্বাচনী সংস্কৃতির অন্যতম গুরুত্বপূর্ণ দিক হবে এরকম একজন আইকন, এরকম একজন ক্যারিসমেটিক লিডারকে খুঁজে বের করে আনা। মাসুদুর রহমান, আমি আপনার কথাটা লাস্টে একটু বুঝতে পারলাম না। আমি সেই ব্যক্তি খুঁজে আনলেন আপনি, সেই ব্যক্তি আমার দল করে না, আপনার দল করে না। ধরেন ইউনূস সাহেব তো কোনো দল করে নাই। আমি ইউনূস সাহেবের না না, কথা কথা আপনি কেমনে আনবেন, তাকে বসাবেন কেমনে? দায়িত্ব আপনার, আমাদের সকলের। না না, আমি বলি শোনেন, আমি কিন্তু তাকে রাষ্ট্রীয় ক্ষমতায় বসানোর কথা বলি নাই। আমি বলি তিনি হবেন, আমাকে একটু তিনি হবেন রাষ্ট্রের আইকন, মডেল, যাকে এক বাক্যে সবাই শ্রদ্ধা করবে, যাকে দেখে সবাই মনে করবে যে ওনার কাছে আমি ন্যায় বিচার পাবো, ওনার কাছে ওনার দল আগে না, আমি ওনার কাছে আগে। না না, আমি বলি শোনেন, একান্ত ব্যাপার। শেরে বাংলায় কে ফজলুল হক, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, ভাসানী, এরা দেশের বিশাল নেতা না? এদের মৃত্যুবার্ষিকী পালন হয়, শেখ মুজিব জিয়াউর রহমান হয়, কারণ এদের পিছু সংগঠন আছে। রিয়েলিটি তাই। আপনি ওরকম লোক, এই যে যার কথা বললাম, তারপর তাকে আমি বললাম আমার একটা খালাতো ভাই আছে, এরকম কমিশনার ছিল রাজশাহীর, এবং পোস্টিং করে নিয়ে আসছে, ও আমার তো বেশি সৎ। আমি বলি তাকে, আপনি যখন এরকম সৎ লোকটা যে চ্যালেঞ্জ করে বলে, তাকে আপনি প্রমোশন দিলেন না, আপনি তাকে বসাবেন কি? আর আপনি তো, তার তো দল নাই। 15ই আগস্ট কিংবা 30শে মে বাংলাদেশে যেভাবে পালন হয়, সেটা বাংলায় কে ফজলুল হক, ভাসানী, সোহরাওয়ার্দী সেরকম হয়? কেন হয় না? সংগঠন নাই, এটা ইচ্ছা করলেই হয় না। আপনি এরকম লোক ওরকম থাকলেও তাকে আপনি বসাতে পারবেন না। বসানো মানে তো জনগণ, আপনি ভোটে দাঁড়া করেন, হবে না। আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন বিখ্যাত শিক্ষক, জীবনে 1 টাকা তসরুপ করেন, আপনি ইলেকশন দাঁড়া করেন, আর ওখানে একটা দুর্নীতিবাজ টাকা আলা লোক দাঁড়াবে, দলের নাম বললাম, সে হবে, সে হইতে পারবে না। ডক্টর কামাল নির্বাচিত হইতে পারে? এই কথাটাই তো আমি শুরুতে ডক্টর বললাম। কামাল সাহেব, না না, ডক্টর এটা কামাল চেঞ্জ সাহেব করেন। এসে খালেকের সাথে পরাজিত এই হয়েছে। কথাটা আমি প্রথমেই বললাম, এটার পরিবর্তন হওয়া না, উচিত, না, না, সংস্কার হওয়া উচিত। আমি তো ওই সেটা হলো, এই যে হওয়া উচিত ছিল, উচিত তো অনেক কিছু, সেই উচিতটাকে এক্সিকিউট উচিতটাকে কে করাবে? আপনাদের মতো দল, না না না, আমাদের মতো যারা সেই- একাধিকবার ক্ষমতায় না, 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 গিয়েছে, আবার যাওয়ার অপেক্ষা আছে না, আপনাদের না, না, উপরে আমাদের দল একাধিকবার ক্ষমতায় ছিল ঠিকই, এই দলের দায়িত্ব বেশি। আমি বলি এই দলের দায়িত্ব বেশি। আওয়ামী লীগের দায়িত্ব আরো বেশি ছিল না? পুরনো দল না? শেখ মুজিব গণতন্ত্রের জন্য 16 বছর জেল কাটছে। আপনার ওনার সংক্ষিপ্ত আত্মজীবী পড়বেন, আপনি কাটছে। সে তার দ্বারা যদি গণতন্ত্র হত্যা হয়, কেন সে বাকশাল কায়েম করলো? এবং আমি মনে করি আমার মতো একটা ক্ষুদ্র লোক ওনার এই পরিণতির ওই দিনই তিনি এই খাল কেটে কুমির আনার ব্যবস্থা করেছিলেন। আমাকে বলে হলো যে আওয়ামী লীগ, তার কন্যা শেখ হাসিনা দলটাকে এই পর্যন্ত আছে,
তার হাত দিয়ে কেন গণতন্ত্রে নির্বাচন হচ্ছে? ক্ষমতা থাকবে না। আপনার যদি ধরেন 14তে যদি একটা নির্বাচন হতো, বিএনপি অংশগ্রহণ করতো, হয় বিএনপি ক্ষমতায়, শেখ হাসিনা বিরোধী দলীয় নেত্রী 50, 60, 70, 80, 100 আসন নিয়ে থাকতো। দিস ইজ রিয়েলিটি। তাহলে 24 হইতো, শেখ হাসিনা বিরোধী দলীয় নেতা থাকতো। 18 যদি নির্বাচন হতো, এরকম হইতো। 24 যদি ফ্রি ফেয়ার নির্বাচন হয়, বিএনপি ক্ষমতায়, হয় একবার আওয়ামী লীগ, একবার বিএনপি, একবার আওয়ামী লীগ। বাস্তব এটা অন্যভাবে নিয়ে না, বাস্তবতা তো আসে, অনেক দলই যেত, ওনার পরিণতিটা হতো। তো কেন 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 থাকতে চাইল? আমি কি বুঝাতে পারছি? এটা হতো না তো বাস্তবে। সেখানে তো আসতে পারতাম না। আমি অনেক সময় নিজেদের মধ্যে, আমি লিখলেও বন্ধু বান্ধব এক জায়গায় চা খাইতে, আমি গেলাম যে 2টা লোক, বেগম জিয়া, শেখ হাসিনা যদি শুধু বলতো নির্বাচন সুষ্ঠু হবে, কি কোনো কিছু দরকার নেই, একটা জিনিস আছেন খালি, নির্বাচন সুষ্ঠু হবে, হয় আমি ক্ষমতায় তুমি ক্ষমতা। দর্শক, অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্স এবং ইউটিউবে তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিম হচ্ছে, আপনারা দেখতে পারেন। টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয় মাত্রার চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই পর্ব বা পুরোনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। মিস্টার শামীম হায়দার এবং মিস্টার মাসুকুর রহমান, অসংখ্য ধন্যবাদ এই আলোচনা অংশ নেবার জন্য। দর্শক, সব কথার শেষ কথা, আমরা একটা নির্বাচন চাই। নির্বাচনের পথে বাংলাদেশ, কিন্তু অনেক রকমের চ্যালেঞ্জ এবং অনেক রকমের অনিশ্চয়তা আছে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে বাংলাদেশের রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক স্থিতিশীলতা এবং সামগ্রিক নিরাপত্তার জন্য একটা যেন প্রকারের নির্বাচন কোনো অবস্থাতেই বাংলাদেশের জন্য কোনো কল্যাণ বয়ে আনবে না। কাজে কীভাবে একটা ভালো এবং সুষ্ঠু নির্বাচন করা যায়, একটা অন্তর্ভুক্তিমূলক, অংশগ্রহণমূলক নির্বাচন করা যায়, একটা শান্তিপূর্ণ নির্বাচন করা যায়, সেই লক্ষ্যেই আসলে সকলের মিলে কাজ করা উচিত। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।